দেখি যে স্টুডেন্ট 1 পেজে আমরা কি কি করছিলাম গত ক্লাসে। ইনলাইন সিএসএস নিছি, যাই হোক এখানে এসে আমরা যদি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, তাই না? আউটপুট দেখলে মনে পড়বে। আর কারো যদি মনে না পড়ে কি করা যায়? জরিমানা করলে এমনি মনে পড়বে। এখানে সাবমিট করলে এররগুলো ধরে। ওকে, আচ্ছা, এটার জন্য আমরা একটা অ্যালগরিদম ডেভেলপ করছিলাম যে যতগুলো এররই হোক, একটা হোক আর 1000 হোক, আমরা সাবমিট করব না। আর যদি এরর 0 হয় সেই ক্ষেত্রে আমরা এটা ডাটাবেসে সাবমিট করব বা যে কোনো জায়গায় হোক সাবমিট করব, প্রসেস করব। এই পর্যন্ত ছিলাম। আর হ্যাঁ, আর লাল সবুজ আমরা করছি, যদি সাকসেসফুল হয় সবুজ, আর যদি ফেলফুলি হয় রেড কালার। এটা জাস্ট সিম্পল সিএসএস দিয়ে আমরা ইউজ দিয়ে করে দিই, তাই না? এখন আজকে আমাদের দেখার বিষয়টা হচ্ছে যেই কন্ট্রোল আপনার ডানে দেখাবো। কারণ অনেকে ছোট ডিভাইসে দেখবে, সে কি আবার উপরে যাবে নাকি কোনটা এরর, আবার সে ঠিক করবে নাকি, একটা পেইনফুল ব্যাপার হয়ে যাবে। তাহলে পাশাপাশি দেখতে গেলে আমরা যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা কি এইচটিএমএল না পিএইচপি না সি শার্পের না ডটনেট না জাভা? এটা ব্রাউজারে দেখাচ্ছে যে এইচটিএমএল। এইচটিএমএল এর কিছু একটা ফ্লো লেআউট, যেটার পরে যেটা। যদি আপনি পানি ঢেলে দেন, পানি উপরে যাবে না। এখন যত আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, কিছু যায় আসে না। পানি ঢেলে দেবে, পানিটা নিচের দিকে যাবে, তাই না? এখন পর্যন্ত মানুষ কাকে কন্ট্রোল করতে পারবে? এই পানিটাকেই, ঠিক আছে? এবং ঠিক আছে, ওইটা ওইটুক জায়গায়, কিন্তু সব পানিতে, পৃথিবীতে সব পানিতে প্রপার কোনো ইউটিলাইজেশন নাই বা প্রপার কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, একমাত্র পানির সাথে কেউ পারে না। যাই হোক, ভবিষ্যতে যে যুদ্ধ হবে, স্বর্ণ বা হচ্ছে লোহা বা খনিজ দ্রব্য এগুলো কিচ্ছু নিয়ে হবে না, পানি নিয়ে যুদ্ধ হবে, যদি মানুষ এইভাবে পারতে থাকে, ঠিক আছে? আর যদি রোহিঙ্গা স্টাইলে পারতে থাকে তার তো কথাই নেই, যুদ্ধ আসন্ন, 5-10 বছরের মধ্যে যুদ্ধ হবে। এখন আমার কথা হচ্ছে এটা পানির মতো প্লেলেও, এবং আমি উপরে না দেখাই ডানে দেখাবো। এখানে কিন্তু আমি একটু বিপদে পড়ছি, সবাই একটু ভাবে, কারণ আমি ইরোরটা ধরতে পারতেছি উপরে ফর্মে, বাট আমাকে দেখাই যাবো পরে। কারণ এটা তো ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন না যে একটা লেভেল নিব, লেভেলটাকে ধরে আমি সি শার্প বা জাভা দিয়ে ধরে দিব। এটা সেরকম প্রোগ্রামিং না। আর এইচটিএমএল তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টও না। এইচটিএমএল হচ্ছে স্ক্রিপ্ট, বা এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা জাস্ট একটা ডিজাইন, ডাটা ডিসপ্লে টেকনোলজি, ডাটা ডিসপ্লে টেকনোলজি, তাই না? এইচটিএমএল তো ডিসপ্লে করার উদ্দেশ্য শুধু। তাহলে এখানে একটা বুদ্ধি বের করতে হবে। দেখেন, তাহলে কোন কোন কন্ট্রোলের পাশে আমরা ইরর দেখাবো, তাই না? আমি কিন্তু ডিজাইন মোডে যাই নাই, যাওয়ার উপায় নাই, যদি উপায় থাকলেও যাইতাম না। সেক্ষেত্রে আমরা এই যে নেম ফিল্ড, এইটার পাশে আমরা একটা ইরর দেখাবো, তাই তো? নেম ফিল্ডের পাশে আমরা একটা ইরর দেখাবো। সেক্ষেত্রে এর পাশে আমরা একটা স্প্যান নিব। কি নিব? স্প্যান। স্প্যানের ক্লাস দিব হচ্ছে ইরর, কারণ এর ভিতরে আমি ইরর ছাড়া তো আর কিছু দেখাবো না, অথবা এটা ক্লাস ইরর। এবং স্প্যানের আইডি দিব। যদি এটার আইডি নেম দেই, কি ঝামেলা হবে কেউ বলতে পারবেন? প্রথম কথা হচ্ছে আইডি দেওয়ার দরকারটা কি? এটা তো আমি পিএইচপি থেকে ধরতেছি না। পিএইচপি থেকে ধরলে আমি এটা নেম দিয়ে ধরতাম। আর স্প্যান হচ্ছে কি? ফর্ম এলিমেন্ট না, এইচটিএমএল এলিমেন্ট। স্প্যানটা হচ্ছে ডিবের মতো, এটার ভিতরে কিছু থাকলে এটা ফর্মের সাথে সাবমিট হবে না। তার মানে স্প্যান নিছি, যদি ফর্মের সাথে সাবমিট হতো তাহলে আমার ইনপুট টাইপ হিডেন অথবা টেক্সট কিছু একটা নিতে হতো। যেহেতু আমি এটা ওই ধরনের কিছু নেই, তার মানে এটা শুধু ডিসপ্লে হবে, এবং এটার ইনপুট আমার সার্ভারে নেওয়ার দরকার নেই, যার কারণে এটাতে নেম দেওয়ার কোনো দরকার নেই। আর আইডি দেওয়ার দরকার কেন? ভবিষ্যতে যদি আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তখন এই আইডি দিয়ে এটাকে আমি রিপ্লাই করবো, অথবা আইডি দিয়ে এটাকে আমি ইউটিলাইজ করবো। কারণ আইডিটা নেম দেওয়া যাবে না, কারণ অলরেডি আরেকটা আইডি আছে নেম। তাহলে এখানকার আইডিটা আমি দিই হচ্ছে ই নেম। আপনি অন্যভাবে ম্যানেজ করতে পারেন, আমি এইভাবে ম্যানেজ করলাম। ই নেম মানে ইরর অফ নেম। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় তাহলে ই নেম এটা আমি শেষ করি স্প্যানটা। ওকে, শেষ করলে এর ভিতর আমি কি দেখাবো? এখন আমি কনফিউজ। এবার কনফিউশন দূর করি, আমি উপরে আসি। নেমের ইরর কোথায় ধরছে ভাই? এখানে নেম যদি ফাঁকা হয় তাহলে ইরর প্লাস প্লাস। ওকে, এখানে নেমের ইরর ধরছে। এখানে নেমের ইরর আমি প্রিন্ট না করে একটা ভেরিয়েবল অ্যাসাইন করব। তার মানে এখন দেখেন ব্যাপারটা যদিও আগোছানো লাগতেছে, কিন্তু পুরো ব্যাপারটা আপনার এখন মাথায় গোছানোর দরকার নেই। আমি একটা একটা করে পয়েন্ট বুঝাচ্ছিলাম যে কি জন্য আমি এক্সট্রা নেম, কন্ট্যাক্ট, ইমেল ভেরিয়েবল দিলাম। ওটা ওই সময় বুঝাইছি, শেষ। এখন আমি যেটা বুঝাচ্ছি, আমার
প্রত্যেকটা ভেরিয়েবলের আগেস্টে যেগুলো আমি ডিক্লেয়ার করছি এগুলোর মধ্যে মধ্যে কোনটার ইরর হইতে পারে, যেগুলোর ইরর হবে সেগুলোর আমি আরেকটা এক্সট্রা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ই নেম। বোঝা গেছে? কন্ট্যাক্টের ইরর ধরবো ই কন্ট্যাক্ট, ইমেলের ইরর ধরবো ই ইমেল, সিটির ইরর ধরবো ই সিটি, অ্যাড্রেসের ইরর ধরবো না, ওই ভেরিয়েবল দরকার নাই। আর ই সিটি ইরর সবগুলাই শুরুতে ফাঁকা হবে। এবার উপরে ভেরিয়েবল আছে, বাই ডিফল্ট এই ভেরিয়েবলগুলোর ভ্যালু কি ফাঁকা না? এখন যদি ইউজার নেমের ইরর করে তাহলে এখানে আমি বলবো $, ই নেম ইকুয়াল টু রিকোয়ার্ড। বুঝা গেছে? একইভাবে যদি কন্ট্যাক্টের ইরর করে আমার এত কষ্ট করে প্রিন্ট করার কোনো দরকারই নাই, আমি এখানে বলবো $, ই কন্ট্যাক্ট, কারণ আমি তো ভেরিয়েবলগুলো এইভাবে মিলাই দিছি, আমার আর উপরে দেখার দরকার নাই। ইকুয়াল টু কি বলবো? রিকোয়ার্ড। তারপরে এখানে এসে আমি বলবো ইমেল না, তাহলে এখানে এসে বলবো $, ই ইমেল ইকুয়াল টু রিকোয়ার্ড। সিটিতে এসেও আমি বলবো $, ই সিটি ইকুয়াল টু সিলেক্ট ওয়ান। এইবার ব্যাপারটা কি দাঁড়ালো? আগে ছিল যখনই এরর পাই প্রিন্ট করে দিছি, যার কারণে এইচটিএমএল প্যাচের মধ্যে পড়ে গেছে, ফর্মের আগে সে প্রিন্ট করে দিছে জাস্ট ধারাবাহিকভাবে। কিন্তু এটা কিন্তু আমি আর বোকামিটা করি নাই, আমি আগেই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওটা ফাঁকা রাখছি। আর যদি ইরর হয় তাহলে সে ফাঁকা থাকবে না, এটা ইরর মেসেজ থাকবে এর ভিতরে, তাই না? এবার কি আর কোনো কিছু প্রিন্ট হচ্ছে? কিন্তু এটা তো বলা যাচ্ছে যে ইরর হলে ইররটা আছে কোথাও, এটা তো বলা যাচ্ছে। যদি এটা বলা যায় তাহলে এবার আমি আসি নেমের পাশে যে ইরর নামে স্প্যানটা আছে, এখানে আমি আবার পিএসপি ট্যাগ নিব। দেখছেন কতগুলো পিএসপি ট্যাগ? এখানে আমি প্রিন্ট করব $, ই নেম। এখন কথা হচ্ছে ইরর থাকতে পারে, ইরর নাও থাকতে পারে। যদি ইরর থাকে প্রিন্ট করবে থাকা, কোনো সমস্যা আছে? কিছুই দেখা যাবে না। আর যদি ইরর থাকে প্রিন্ট করবো ওই ইররটা, আর এই স্প্যানের ভিতর আসার কারণে লাল হয়ে প্রিন্ট করবে এবং ওর পাশেই প্রিন্ট করবে। টেকনিক্যালি আমি ব্যাপারটা ম্যানেজ করলাম আর কি, ঠিক আছে? এবার এটা কপি করি, আর কোথায় কোথায় ইরর আছে কপি। দিব? তাহলে এখানে কি হবে? ই, হ্যাঁ এই তো। আর এখানে আইডি কি হবে? ই কন্ট্যাক্ট। এরপর হচ্ছে ইমেল, তাই না? এইটার আইডি হবে ইমেল, আর এটাও ই ইমেল। এই ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে আসছি এবং এই কাজটা আমরা এখন বুঝলাম, কিন্তু করার সময় আসলে এক্স্যাক্টলি কিভাবে করব সেটা আমি আবার বলবো। তাহলে সিলেক্টের পাশে পেস্ট করি, পেস্ট করে এটা কি হবে? ই সিটি, আর এটার আইডি হবে সিটি। নো, সিলেক্ট ওয়ান তো ইরর মেসেজ, আর ভেরিয়েবল হচ্ছে ই সিটি। ওকে, ম্যানেজ মডেল মানুষ মাত্রই ভুল করে। এবার রান দেই এবং এই পেজটাতে আমরা প্রথমবার আসি। এবার আমরা সাবমিট দেই। এবার ইমেলে কিছু একটা দিয়ে দিই, দিব সাবমিট। ও, কন্টাক্টে কিছু একটা দেই। আচ্ছা, নোয়াখালী না দিলে এরর আসবে। ডাটা সেভ। মজার ব্যাপার না, আমি একাই মজা পেলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং, একবার দুবার প্র্যাকটিস করলে আপনার হাতে চলে আসবে, ঠিক আছে? এগুলো আজকে কালকের মধ্যেই প্র্যাকটিস করে শেষ করে ফেলতে হবে। এখন এখানে কি আমরা কোনো ইস্যু দেখতে পাচ্ছি, কোনো ঝামেলা কি? ডাটা সেভ আছে, এখন ঘটনা হচ্ছে আমরা তো রেগুলার ওয়েবসাইট বানালে একটা হিসাব, কিন্তু যদি আমরা একদম হার্ডকোর সফটওয়্যার বানাতে যাই সেক্ষেত্রে একটা পেজে ইনপুট দিতে থাকবে ইউজার, আর ওকে যদি বলি তুই 100 টাকা ইনপুট দিলে 500 টাকা পাবি, ও কি করবে? জাস্ট একবার এন্ট্রি দিবে আর 500 বার সাবমিট দিবে। এখন যদি কোটি কোটি ডাটা হয় আমার এটা ভ্যালিডেট করার উপায় থাকবে না, যার কারণে আমাকে যেটা করতে হবে, এতদিন আমরা শিখছি কষ্ট করে কিভাবে ডাটা রিটার্ন দেওয়া যায়, কিন্তু এখন আমরা প্রয়োজনীয় উপলব্ধি করতেছি ডাটা যদি সেভ হয়
সব ফিল্ড ক্লিয়ার করতে হবে নাকি বিফোর যাকে আনছি তাকে এখন বিদায় করো কি করার তাহলে চেষ্টা করবো ওকে দেখেন আপনারাই কিন্তু বলছেন লজিক এমন জিনিস যে সবার সেম হবে তাহলে কোথায় আমরা ডাটা সেভ বলতেছি ভাইয়া এই যে ডাটা সেভ এখানে বলতেছি তাই না ওকে ফিল্ডগুলোতে ডাটা কিভাবে আসে নেম ভেরিয়েবল থেকে এই ভেরিয়েবল থেকে ফিল্ডগুলোতে ডাটা রিটার্ন যায় তাই না ও তাহলে তো এই ভেরিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করছে এই যে এইভাবে তাই না ডিফল্ট ভ্যালু দিয়ে তাহলে আমার যদি ডাটা সেভ হয়ে যায় ডাটা যদি সেভ হয়ে যায় তাহলে আমি ভেরিয়েবলগুলো আবার ফাঁকা করে দেই ডাটা সেভ ইরর হলে আমি কিছু না করি আর যদি ডাটা সেভ হয়ে যায় ভেরিয়েবলগুলো ফাঁকা করে দিই যার কারণে এখন যখন ফর্ম প্রিন্ট হবে তখন ওই যে নেম ফাঁকা হয়ে গেছে এবার দেখি তো এটা কাজ করে কিনা আচ্ছা তাহলে দিয়ে দেখি এই হচ্ছে ব্যাপার কারণ সাবমিট হওয়ার সাথে ভেরিয়েবলগুলো ফাঁকা হয়ে গেছে এখন দেখেন শুরুতে যদি ভেরিয়েবল নিয়ে বেশি অ্যাডভান্স করতাম আপনি বলতেন যে ওগুলা খামাখানে হয়েছে পোস্ট ইউজ করা যেত বাট ভেরিয়েবল নেওয়ার কারণে কিন্তু আমার 4-5 দিক থেকে ডাটা পাচ্ছে বারবার পুট করা থেকে পাচ্ছে এবং একসাথে আমি ম্যানেজ করতে পারতেছি বুঝা গেছে ব্যাপারটা পুরোটা এখন আপনি যদি বলেন সাবমিট হওয়ার সাথে সাথে আমার পেজটা অন্য পেজে চলে যাবে হ্যাঁ সাবমিট হওয়ার সাথে সাথে অন্য পেজে চলে যাবে এটা নেওয়া যাবে এটা একটা সিস্টেম বাট এক্সেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এটাই আপনার ডাটা আছে ইরর হয়েছে যা আছে রিটার্ন দেন ইরর মানে সেট করছেন সব ক্লিয়ার করে তাকে ইনিশিয়াল স্টেজে দিয়ে দেন বুঝা গেছে ব্যাপারটা এখন কথা হচ্ছে এইখানে কোনো কারণে এই যে আমার একটা সার্ভার আছে সাবমিট করলাম এই পেজটা কি করলো সাবমিট করার সাথে সাথে এই পেজটা সার্ভারে গেল সার্ভারে গিয়ে সার্ভারের প্রসেস হলো হওয়ার পরে আবার ক্লায়েন্টের কাছে আসলো পেজটাতে অনেক অ্যানিমেশন অনেক অডিও ভিডিও অনেক গ্রাফিক্যাল কন্টেন্ট আছে তাহলে পেজটাতে সার্ভারে যাওয়া আসা একটা হিউজ ব্যান্ডউইথ লস না আবার সার্ভারে যে প্রসেস করলো এখন 100টা ইউজার যদি এন্ট্রি দিতে বসে বা 1000 ইউজার যদি এন্ট্রি দিতে বসে সবাই যদি এভারেজে 2-3 বার করে ইরর করে সাবমিট করে যে ইরর হচ্ছে ঠিক হচ্ছে সবাই যদি 3 বার করে লাগে তাহলে টোটাল সার্ভারে রিকোয়েস্ট যাবে কত 3000 এখন এটা যদি আমি সার্ভারে যাওয়ার আগেই এই ভ্যালিডেশনগুলো প্রসেস করতে পারি তাহলে এই 3000 রিকোয়েস্ট 1000 এ নামানো সম্ভব না যে কারেক্ট হলে তারপর রিকোয়েস্টটা সার্ভারে যাবে এতে করে ব্যান্ডউইথ বাড়বে এবং আমার সার্ভারের ক্যাপাসিটি বাড়বে যেখানে আগে 1000 লোককে 3000 বার সাপোর্ট দিত সেখানে এখন 3000 লোককেই 3 বার সে সার্ভিস দিচ্ছে সার্ভার সার্ভিসটা অনেক ফাস্ট হবে না তাহলে এটার জন্য আমাদের যেটা লাগবে ব্রাউজার যা আছে না ব্রাউজার কি আছে না HTML CSS আর জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্টেও আমরা ভ্যালিডেশনটা করি যেহেতু আমার এই লেভেলগুলো স্প্যানগুলো নেওয়াই আছে না PHP তো এই স্প্যানের ভিতরে আসে তাহলে জাভাস্ক্রিপ্ট আমি ওই স্প্যানে ইউজ করতে পারবো আলাদা কিছু লাগবে না এবং এটা যে আমি ইউজ করবো আগে থেকে আমার মাথায় ছিল যার কারণে প্রত্যেকটা স্প্যানের আমি আইডি দিছি ইমেল কন্টাক্ট ইমেল সিপি দিয়েছি না ওকে জাভাস্ক্রিপ্টও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই জাস্ট ব্রাউজারে কাজ করে থার্ড পার্টি ব্রাউজারে কাজ করে এজন্য এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট ইউজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে প্রজেক্টের যে কোনো জায়গায় সবচেয়ে ভালো হয় যদি হেডের ভিতর এখন আমার তো হেড টেড কিছু নাই যে কোনো জায়গায় আপনি স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নেন স্ক্রিপ্টের টাইপ দেন টেক্সট/জাভাস্ক্রিপ্ট আর কিছু দরকার নাই স্ক্রিপ্টটা শেষ করেন এখন জাভাস্ক্রিপ্টে যদি টেস্ট করার জন্য লিখি টেস্ট করা লাগবে না এই যে মানুষ গুগল কি জন্য ইউজ করে সার্চ করার জন্য ভুয়া কথা 95% মানুষ গুগল ইউজ করে ইন্টারনেট আছে কিনা সেটা দেখার জন্য কারণ ওই পেজটা খুব তাড়াতাড়ি লোড হয় হ্যাঁ সার্চ করা তো খুব কম মানুষ আর কি সার্চ করবে সবাই তো ফেসবুকেই ঢোকে ইউটিউব তো ভারী পেজ না গুগল তো সাই করে চলে আসে যাই হোক তো এখানে টেস্ট করার জন্য আমি একটা অ্যালার্ট দেই মানে এটা একটা মেসেজ দিবে মেসেজ বক্স দিবে আর কি তো অ্যালার্টে আমরা লিখি হাই আই এম জেএস জাভাস্ক্রিপ্ট বললে একটু খ্যাত লাগে এজন্য জেএস বলি একটু স্মার্ট শোনায় এবার আমরা পেজটাতে যাই পেজটাতে গেলে লোড হলে শুরুতে বলতেছে হাই এম জেএস এটা একটা প্রবলেম জাভাস্ক্রিপ্টের PHP তে প্রোগ্রাম যদি আমি লাইন বাই লাইন করি কোনো ফাংশন ইউজ না করে তাহলে লাইন বাই লাইন এক্সিকিউট হবে তো জাভাস্ক্রিপ্ট যেহেতু HTML এর ভাজা কাজ করে HTML লোড হইতে গিয়ে যখন জাভাস্ক্রিপ্ট আসছে তখন ওটাতে কাজ হয়েছে
কিন্তু আমি কি পেজের শুরুতে হাই আই এম জেএস বলতে যাচ্ছি না কোনো তথ্যতে ক্লিক করব কিছু একটা হলে আমি এটা চাচ্ছি। তাহলে এখানে আসলে আমার যেটা লাগবে বলবো, এখানে আসলে আমার যেটা লাগবে সেটা জাভাস্ক্রিপ্টে ফাংশন লাগবে। জাভাস্ক্রিপ্ট এরকম ডাইরেক্ট লিখতে হয় না, এখানে একটা ফাংশনে লিখবো। তাহলে ফাংশন লেখার নিয়ম খুব কঠিন, একদম পিএইচপির মতনই কঠিন। ফাংশন, এবং এই ফাংশনটার নাম আমি ভিডি মানে ভ্যালিডেশন, ব্র্যাকেট দিয়ে শুরু করে শেষ করি। কোনো অমিল পাইছি? ওকে, এইখানে আমি বলি অ্যালার্ট, আই এম জেএস। এবার আমরা পেজটা যদি রান করি দেখবো যে জাভাস্ক্রিপ্ট রান করেনি, কারণ ওটা ফাংশন কল করা হয়নি। এখন এই বাটনে ক্লিক করলে আমি ওই ফাংশন কল করাতে যাচ্ছি, তাহলে আমার ওই বাটনে যাইতে হবে। বাটন বা টেক্সট এরিয়া বা HTML এর যত ট্যাগ আছে এগুলোর সাথে আপনি একটা অ্যাট্রিবিউট পাবেন, অন গ্লোয়ার, অন চেঞ্জ, অন ক্লিক, অন ডাবল ক্লিক। এই অন দিয়ে যতগুলো আছে মেথড বা অ্যাট্রিবিউট সবগুলোতে জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা যাবে অথবা জাভাস্ক্রিপ্টের কোড লেখা যাবে। এখন আমি চাচ্ছি বাটনে অন ক্লিক করলে আমার ওই ভিডি ফাংশনটা কল হবে, বোঝা গেছে? তাহলে এখানে আমি ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কল করে দিলাম। তাহলে এবার দেখি এটা কাজ করে কিনা। কাজ না করলে আমার দোষ না, আমি চেষ্টা করছি। দিব আই এম জেএস, এবং খেয়াল করে দেখেন পিছনটা ব্লার হয়ে গেছে, মানে এটা ওকে না দেওয়া পর্যন্ত অন্য কাজ হবে না। তার মানে এই ব্যাপারটা একটু আলোচনা করি। এটাকে বলা হচ্ছে থ্রেড কি? ওর সাথে আমি কথা বলতেছি, মাথা ব্যথা কোন ওষুধ কার্যকর, কোন ওষুধ খেলে কত ঘন্টা পর মাথা ব্যথা ভালো হয়। এই আলোচনাটা 10 মিনিট ধরে করতেছি। মাঝখান থেকে আরেকজন যদি কথা বলে আমি ওকে হয় থামাবো, না এই কথাটা আমাকে মাঝপথে থামাইতে হবে, ওর সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে থ্রেড। আমি একটা মানুষ, একটা কাজ যদি আমি করি ওই একটাই করবো। এখন ধরেন ওর সাথে আমার কাজ 5 মিনিটের, ওর সাথে 10 মিনিটের, এর সাথে 20 মিনিটের। তাহলে এই কাজটা আমি একাই শেষ করতে গেলে আমার কষ্ট লাগবে 10, 20 আর 35 মিনিট না? 10 মিনিট, 20 মিনিট আর 5 মিনিট, 35 মিনিট আমার টোটাল লাগবে। ঠিক আছে? এখন যদি এমন হয় যে কাজটা আমি করতেছি না, তো আমি ওকে কাজ বুঝাই দিচ্ছি, ও 5 মিনিট পরে আমাকে দিচ্ছে, আমি একদম সিনক্রোনাইজ হয়ে গেছি ওর সাথে। ওকে কাজ বুঝাই দিয়ে আমি দাঁড়ায় আছি, ও 5 মিনিট পরে শেষ করে আমাকে দিল, তারপর আমি ওকে কাজ বুঝাই দিয়ে আবার দাঁড়ায় আছি। ও 20 মিনিট পরে আমাকে দিল, আবার তারপর দেওয়ার পর আমি আবার একে কাজ দিয়ে দাঁড়ায় আছি। এই জায়গায় যদি আমি একটু স্মার্ট অ্যালগরিদম চালাই, ওকে কাজ দিয়ে বলো ভাই 5 মিনিট পরে আমাকে কল দিবি বা হাত তুলবি, তারপর আমি একে কাজ দিলাম। একে কাজ বুঝাই দিতে দিতে ওর কাজ অর্ধেক হয়ে গেছে। এর কাজ বুঝাই দেওয়া শেষ করে আমি একে কাজ বুঝাই দিলাম। একে কাজ বুঝে দেওয়ার শেষের সাথে সাথে ও আমাকে কল করলো, অথবা তার 2 মিনিট আগে আমাকে কল করলো, কলগুলো হাত তুলে আছে, হাত তুলে তোর একটা হাত তুলে। তারপর আবার এর সাথে কাজটা শেষ হওয়ার সাথে ও যে কল করছে ওর কাছে আবার বুঝে দিলাম, ওর কাছে বুঝে নিতে ও কল করছে ওটা বুঝে নিলাম, বুঝে নিতে একটু আমাকে 2-4 মিনিট বসা লাগলো, তারপরে আমাকে কাজটা সাবমিট করলো। এতে করে কি আর 35 মিনিট লাগবে? দেখা যাচ্ছে কখনো 12 মিনিটে হবে, কখনো 15 মিনিটে হবে, অথবা কখনো 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তাহলে এখানে আমি জাভাস্ক্রিপ্টে যে কোডটা করছি বা HTML যেটা হচ্ছে, খেয়াল করে দেখেন এটা ওকে না দেওয়া পর্যন্ত কিন্তু পরের কাজগুলো হবে না। পরের কাজ কি দিব? ওকে পরের কাজ হচ্ছে সার্ভারে গেছে, ওই জায়গায় থেমেছিল, ওইটা হয়ে যাওয়ার পর বাকিটুকু সার্ভারে গেছে, প্রসেস হয়, আমাকে এরর দেখাচ্ছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে যদি আমি ফাংশন কল করি, জাভাস্ক্রিপ্ট যদি ভ্যালিডেশনের দায়িত্ব নেয়, তাহলে সার্ভারে আর যাওয়ার দরকার আছে? এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনটা এই বাটনে আর দিব না ভাইয়া। হ্যাঁ, আপনারা রাগ করেন আর যাই করেন, বাটনে দিব না। বাটনে না দিয়ে ফর্মে আমরা যাব। কোথায় যাব? ফর্মে গিয়ে আমরা এখানে অন সাবমিট নামে একটা ইউজ করবো, কারণ ফর্ম সাবমিট হয় সার্ভারে। সাবমিটে এখানে আমরা যদি ট্রু বলি, তাহলে এই ফর্মটা বাটনে ক্লিক করলে এমনি সাবমিট হবে, বলি আর না বলি। আর যদি এখানে আমরা ফলস বলি, এই ফর্মটা যেগুলো সাবমিট হবে না, কারণ অন সাবমিটে ফলস বলা আছে, সে আর সাবমিট হবে না। যার কারণে এখানে আমরা এত কিছু না বলে আমরা এখানে ভিডি ফাংশনটা কল করে দিই। এখন ঘটনা হচ্ছে ভিডি ফাংশনটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। ও যদি ভ্যালিডেট করে বলে ট্রু, তাহলে ফর্ম সাবমিট হবে, আর যদি ও ভ্যালিডেট করে বলে ফলস, তাহলে ফর্ম সাবমিট হবে না। ব্যাপারটা সহজ না? তাহলে এখানে যদি ট্রু ফলস আমরা করি, তাহলে এখানে আমাকে লিখতে হবে রিটার্ন, যেহেতু এখানে আমরা একটা এক্সপ্রেশন ইউজ করতেছি ট্রু ফলস,
যার কারণে এই স্পেসিফিক এই জায়গায় আমাকে লিখতে হবে রিটার্ন অমুক ফাংশন। তাহলে ওই ফাংশন যদি ট্রু রিটার্ন করে আমার ফর্মটা সাবমিট হবে, আর যদি ফলস রিটার্ন করে সাবমিট হবে না। এবার আমরা ওই জাভাস্ক্রিপ্ট ফাংশনটাতে যাই নাকি, ফাংশনে গিয়ে অ্যালার্টটা কেটে দেই, দরকার নাই। তার বদল আমি বলি রিটার্ন ফলস, কোনো কাজ না করে এমনি রিটার্ন ফলস, কারণ আমি চাচ্ছি যে ফর্মটা সাবমিট না হোক এবং এটা টেস্ট করতে। রান করবো ভাইয়া, দেখছেন ফর্ম কি সাবমিট হচ্ছে? কারণ সাবমিট হলে সার্ভারে যাইতো, সার্ভারে গেলে এররগুলো ধরতো। ওকে ওকে, এবার আমরা আসল কাজটা শুরু করি, জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন প্রসেস। এই আসল কাজটা অনেক কঠিন। কেমন কঠিন জানেন? আর পিএইচপির মতোই কঠিন। var er ইকুয়াল টু আন্ডা। এখন পিএইচপিতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এরর যে $er, আর জাভাতে সি শার্পে জাভাস্ক্রিপ্টে সি শার্পে এইভাবে ডিক্লেয়ার করা যেতে পারে। এইটুকু পার্থক্য একটু মনে রাখা কষ্টকর। আপনি আশা করি আপনারা 6 মাসের মধ্যে এটা মুখস্থ করতে পারবেন যে জাভাস্ক্রিপ্টে var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আর পিএইচপিতে $সাইন দিয়ে। হ্যাঁ, নিজেও শিখে করতেছে, এটা কঠিন, এটা নিয়ে আমি প্রধান কোশ্চেন করব না। তারপর এখন আমাকে ধরতে হবে না নেম যে টেক্সট বক্সটা আছে ওটাতে ভ্যালু আছে কি নাই, কারণ এবার তার আমরা ভেরিয়েবলে পাবো না, টেক্সট বক্স ধরতে হবে। আর জাভাস্ক্রিপ্ট থেকে টেক্সট বক্স বা ফর্ম এলিমেন্ট ধরতে গেলে ছোট্ট একটা ফাংশন লিখতে হয়, যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাই নেম বাই ট্যাগ নেম। আমরা আইডি দেই, যেহেতু সবার আইডি দিয়ে আসছি, আমরা কোনটার আইডি ধরবো? যেটার আইডি দিয়ে আসছি নেম। দেওয়ার পর ডট ইনার এইচটিএমএল পাবো আর পাবো হচ্ছে ভ্যালু। ইনার এইচটিএমএল পাবো আর পাবো হচ্ছে ভ্যালু। নোট ভ্যালু আবার আসে কেন? বোঝা গেছে? এটা জাভাস্ক্রিপ্টের প্রপার্টি। যদি ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, এই ফাঁকাটা জাভাস্ক্রিপ্টে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও দিতে পারি পিএইচপির মতো, এবং আমরা ডাবল কোটেশন দিয়েও দিতে পারি। তবে ভালো হয় জাভার ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশনটা ইউজ করবো বেশি, আর পিএইচপির ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করবো বেশি। এগুলো একটু উল্টাপাল্টা লাগলেও প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখানে বলি ইফ যদি ডকুমেন্টের একটা এলিমেন্ট যেটার আইডি নেম সেটার ভ্যালু যদি ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, তাহলে আমি যেটা করব যে একটা অ্যালার্ট দিব ইউজারকে। অ্যালার্ট কি অ্যালার্ট দিব? দূর নেম রিকোয়ার্ড আপাতত। এখন দেখি আমার এই ফাংশনটা কাজ করে কিনা। আমি অনেকগুলা কোড করে পরে কাজ করবে না, ধরা খাইতে ইচ্ছুক নেই। দিব সাবমিট, নেম রিকোয়ার্ড বলছে, তারপরে আমার ফাংশনটা কাজ করছে। তাহলে এখন সাবমিট হোক না হোক এটা আমার দেখার বিষয় না, আমি বাকিগুলো চেক করি। কপি একটা পারলে বাকিগুলো পাওয়া যায়। নেমের পরে কি হবে? কন্ট্যাক্ট। তাহলে এখানে লেখা কি হবে? কন্ট্যাক্ট। এখন ঘটনা হচ্ছে তো সেই লাও যেই লাও সেই কদু পিএইচপির মতো হয়ে যাবে অ্যালার্ট। তো আমরা এত অ্যালার্ট দিব নাকি ওই যে পাশে যে স্প্যানটা ছিল সেটাতে মেসেজ দিব? তাহলে দুইটা একদম সিমিলার হয়, পাশেরটাতে আমরা মেসেজ দেব। তাহলে অ্যালার্ট বাদ দেই। হ্যাঁ, অ্যালার্ট বাদ দেই। অ্যালার্ট বাদ দিয়ে আমি এখানে যেটা করব $ER++, এবং আমরা বলবো ওই যে ডকুমেন্ট ডট গিভ টু এলিমেন্ট বাই আইডি। কোন এলিমেন্ট ভাইয়া? ই নেম ডট। এখন এটা কি ফর্ম এলিমেন্ট নাকি এইচটিএমএল এলিমেন্ট? এইচটিএমএল এলিমেন্ট। এটাতে দুই ভাবে আমরা ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে পারি। ইনার এইচটিএমএল ধরেন আপনি দিলেন বোল্ড বোল্ড রিকোয়ার্ড, তাহলে ওদের ইনার এইচটিএমএল বোল্ড হয়ে রিকোয়ার্ড লেখাটা আসবে। আর যদি আপনি ওদের ভিতরে শুধু টেক্সট দিতে চান তাহলে ওটা ইনার টেক্সট, খালি রিকোয়ার্ড লিখে দিলেন। এখন আমি এখানে ইনার এইচটিএমএল ইউজ করব না ইনার টেক্সট, কারণ ওই স্থান তো অলরেডি ডিজাইন করাই আছে। তাহলে আমার ইনার এইচটিএমএল দেওয়ার দরকার নেই, ওটা তো ডিজাইন করাই আছে সিএসএস। আর যদি এটা ডিজাইন করা না থাকতো তাহলে ইনার এইচটিএমএল দিতাম। এখন শুধু ভিতরে লেখাটা আমার দরকার, আর শুধু ভিতরে লেখাটা আমার দরকার। আমাকে হেল্পফুল লাগে, এত বড় শাস্তি দেখতে হেল্প করলে তো ভয় দেখবে। খালি হাই তুলতেছে। কি দিব? আল্লাহ নাই তো। ইনার টেক্সট ইকুয়াল টু কি দিব?
রিকোয়ার্ড। এবং এটা আমি একটু টেস্ট করব। টেস্ট করার জন্য আমাকে ফাংশনটাতে বাই ডিফল্ট রিটার্ন করাইতে হবে ফলস, নাহলে তো এটা আবার সার্ভারে যাবে। একটু মনোযোগ দে, এটা না বুঝলে পরে কিন্তু পস্তাবেন। কন্টাক্ট রিকোয়ার্ড আসুক, বাট এখানে রিকোয়ার্ড আসছে না। এবং কোনটা পিএইচপি থেকে এবং কোনটা জাভাস্ক্রিপ্ট থেকে এটা ডিস্টিংগুইশ করার জন্য জাভাস্ক্রিপ্ট থেকে যে মেসেজগুলো আমরা দিব সেটার সাথে আমরা লিখে দেবো জেএস, যাতে করে আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হয় যে এটা জাভাস্ক্রিপ্টের রিকোয়ার্ড। তাহলে কন্টাক্টের এখানেও আমরা ওই কাজটা করি নাকি? এই এখানে ইনেমের জায়গায় কি হবে? এই কন্টাক্ট। এবার পুরোটা কপি করি। এরপরে কি আছে ভাইয়া? আমি জানি কেউ আমাকে হেল্প করবে না, আশাও করি না। আমরা চেক করবো ইমেল, আর ইমেলের ইরর মেসেজটা যাবে ইমেল। এরপরে কি আছে ভাইয়া? সিটি। অ্যাড্রেস না, অ্যাড্রেসের তো ভুল আমরা ধরি নাই। আর এখানে থাকবে হচ্ছে সিলেক্ট ওয়ান জেএস। হ্যাঁ, এবার বাইরে এসে আমরা যখন দেখবো ইফ ইআর ইকুয়াল আন্ডার 0, তাহলে আমরা রিটার্ন করব ট্রু, কারণ কোনো ইরর নাই, ট্রু রিটার্ন করব। আর যদি ট্রু রিটার্ন না হয় তাহলে আমরা রিটার্ন করব ফলস। এইবার মনে হয় ব্যাপারটা মোটামুটি স্ট্রাকচারে দাঁড়াইছে। এবার আমি একটু রান করে দেখি ব্যাক। আচ্ছা, এটাতে আবার প্রথম থেকে আসি, দিব সাবমিট। এটা সার্ভারে গেছে তাই না, আর জেএস আসেনি। এখানে কি ভুল করলাম? ওকে, এটা বাইরে বলা বলি করেন না। সবচেয়ে মজার ব্যাপার কি, জাভাস্ক্রিপ্টে কোড করার সময় খুব সাবধান, কারণ জাভাস্ক্রিপ্টের কোডগুলা ভুলটা ধরা যায় না। ঠিক আছে, এই যেমন এখানে রিটার্ন ভুল করছে, কিন্তু ধরতে পারে নাই এবং কোনো এরর মেসেজও দেয়নি। যদিও যদি আপনারা ফায়ারফক্সে এই সাইটটা ওপেন করেন, পুরো যদি ডিবাগ মোডে যান, তাহলে ফায়ারফক্স সুন্দর বলে দিবে। ঠিক আছে, এই জন্য যারা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, তারা কিন্তু ফায়ারফক্সটা বেশি পছন্দ করে। আমি ট্রেনার মানুষ, অথচ আমরা পছন্দ করি না, এই জন্য যা পাই তাই ইউজ করি। কিন্তু ঘটনা হচ্ছে আপনার ফায়ারফক্স ইউজ করলে এই এররগুলো তাড়াতাড়ি ধরতে পারবে, এবং এগুলো আপনাকে শিখে নিতে হবে। কিছু কিছু ব্যাপার শিখানো না। ঠিক আছে, এবার দেখি আবার হয় নাকি। দিব রিকোয়ার্ড জেএস সিটিটা আমরা করতে পারিনি। তার মানে এখানে একটা আমার ইনপুট আছে, আমি যেটা পারবো না সেটা অ্যাসাইনমেন্ট, কিন্তু আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব না, তবে বাসাটা ট্রাই করবে যে ব্রোকডাউন থেকে বা সিলেক্ট থেকে জাভাস্ক্রিপ্টে কিভাবে ভ্যালুটা হয়। সবই তো ভ্যালু না, কোথায় ইনার এস্টিমেট, কোথাও ইনার টেক্সট, কোথাও ভ্যালু, কোথাও সিলেক্টেড ভ্যালু বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এইটা আমি আর ঠিক করে দিলাম না, বাট জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এইভাবে ডেভেলপ করে দিলে আমার যদি 3000 ইউজার এখানে ঢোকে, তাদের যত ইউরো হোক ম্যাক্সিমাম ক্লায়েন্ট সাইডেই আটকে যাবে এবং ঠিকঠাক থাকলেই সার্ভারে যাবে। তাহলে সার্ভারটা কেন করছি? সার্ভারটা কিন্তু না করলেও চলবে। সার্ভারটা কেন করছি? না, সার্ভারের ভ্যালিডেশনটা রাখতাম না, ক্লায়েন্ট সাইডে তো করছি। এটা এই জন্যে যে কেউ যদি ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট অফ করে রাখে, কেউ যদি ওল্ড ব্রাউজার দিয়ে ঢোকে, তখন কিন্তু আর ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন কাজ করবে না। কারণ ক্লায়েন্ট সাইডে কোনো কিছু বিশ্বাস করতে নাই, যেটা ক্লায়েন্ট কনফিগার করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ওইটার উপর আমি ভরসাই করবো না। জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন আমি করছি শুধু সময় বাঁচানোর জন্য এবং রিকোয়েস্ট কমানোর জন্য। আমি সার্ভার সাইডের ভ্যালিডেশনটাই করব, ওইটা অবশ্যই করব। তারপর সময় এবং ধৈর্য অ্যাভেলেবল থাকলে আমি ক্লায়েন্ট সাইড করব। আমি বুঝতে পারছি কোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখতে এটা ইম্পর্টেন্ট হলো, আমাকে অবশ্যই আগে সার্ভার সাইড করতে হবে, দেন অবশ্যই আমাকে ক্লায়েন্ট সাইডও করতে হবে, দুইটাই করতে হবে। তাহলে আমার সিস্টেমটা 100% সিকিউর হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সব কাজ করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কাহিনী করা যায়, তাহলে পাবলিক আমাকে যে করে বলে চিল্লাই কেন? তাই না কথাটা? এখন জাভাস্ক্রিপ্টটা কি খুব কমপ্লেক্স একটা ল্যাঙ্গুয়েজ? সিম্পল মনে হলো না? একই রকম, শুধু ভেরিয়েবল ডিক্লারেশন আলাদা, বাকি সব সেম। তাহলে এটা নিয়ে আর পেছানোর দরকার আছে? তাহলে আমরা একটু পেছাই যে কিউরি কেন মানুষ ইউজ করে।
বলি ভাই ভাই বলবো। তাহলে আমার একটা jQuery ফাইল লাগবে, একটা jQuery ফাইল লাগবে। কই পাবো jQuery ফাইল? আমার এখানে jQuery ইয়ে থেকে ডাউনলোড করা যায়, মানে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করা যায়। আমার এখানে কোথাও না কোথাও আছে। কোনো না কোনো প্রজেক্টে আছে, কিন্তু ওরে স্ক্রিপ্ট কই, স্ক্রিপ্ট এই যে jQuery ফাইল আছে, আমি মিনিফাইড ভার্সনটা নিলাম আর jQuery নর্মাল ভার্সনটাও নিলাম, কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্ট যেন কোথায় আছে, 164 www এর ভিতরে যে ক্লাস 006, এখানে আমি একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডারের নাম দিলাম JS, ছোটাতে দেই, এটাই ভালো। এখানে আমি jQuery অথবা জাভা স্ক্রিপ্টের সব ফাইল রাখবো বলে প্ল্যান করছিলাম। ওকে, এবার আমি ডেমোয়ে গিয়ে এইখানে একটু রিফ্রেশ করি, কিন্তু রিফ্রেশ করার তো উপায় নাই। কেমন হইল? এই যে আসছে, একটু ঢং করে আসলে আর কি, আমাকে বিপদে ফেলানোর জন্য। এবার jQuery মিনিফাইড ভার্সন বলতে যাতে এটা জায়গা কম নেয়, দেখেন সেম টানিবেন না, টানিলে 500 টাকা জরিমানা, অথবা এমন খারাপ ভাষা লিখছে যে মুখে উচ্চারণ করা যাচ্ছে না, যেভাবে ভাবেন। এটা জাস্ট সাইজ কমানোর জন্য। যখন আপনি ওয়েবসাইটে ডেভেলপ করে হোস্টিংয়ে রাখবেন, ক্লায়েন্ট রিকোয়েস্ট করতে যেন তাড়াতাড়ি যায় ফাইলটা, তখন এটা একদম মিনিমাম ভার্সন, মানে মিনিমাম সাইজ। আর যদি আপনি ডেভেলপমেন্ট সব দেখতে চান ফাইলগুলো কীভাবে ডেভেলপ করা, তাহলে আপনি এই নর্মাল ভার্সনটাতে যাইতে পারবেন। বোঝা গেছে? মানে এখানে ঢুকে দেখার কোনো প্রকার ইচ্ছা আমার নাই। jQuery বেসিক্যালি জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, জাস্ট ওরা সব কোড করে রাখছে। এখন jQuery ইউজ করে আমি এই সেম কাজটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, ওই যে jQuery স্ক্রিপ্টটার সোর্সটা এখানে দেখাই দিতে হবে। এই যে আমি দেখাই দিলাম, দেখে নাই। এখন কি করবো? তাহলে এখানে স্ক্রিপ্ট, এখানে কোনো একটা ঝামেলা আছে, আমার দেখতে হবে। স্ক্রিপ্ট টাইপ জাভা/টেক্সট স্ক্রিপ্ট, আর SRC সোর্স ইকুয়ালটা আমি যদি ব্রাউজ করে দেখাই দিই, কোনটা JS এর মিনিফাইড ভার্সনটাই দেখাই দিই। হ্যাঁ, যদি এখন কিছু যায় আসে না লোকালি। তারপরে এটা আমি ইনলাইনে শেষ করতে পারি, তবে ভালো হয় যে এইভাবে যদি আমি শেষ করি, তাহলে জাভা স্ক্রিপ্ট বা jQueryর স্ক্রিপ্ট ফাইলটার আমি রেফারেন্স দিতে পারছি, সক্ষম হয়েছি। এবার এখানে কোড করতে গেলে আমি কিভাবে করব, ভার ইয়ার নিচে সব ঠিক আছে, কিন্তু এখানে এত বড় document.get2element/id নেম ভ্যালু এত বড় দরকার নেই, এত বড় কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে আমি এইখানে একটু ঝামেলা না করে আমি স্টুডেন্ট পেজটাকে কপি করি, ওই ফাইলটা আছে থাক, এত কষ্ট করে লিখছি, এটাকে আমরা কপি করি, পেস্ট করি, এবং আমরা এটার নাম দিই হচ্ছে student2। ওকে, এখানে এসে jQueryতে কোড করলে এত বড় লেখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা jQueryর সিলেক্টর ইউজ করব। jQuery সিলেক্টর হচ্ছে $, এইটা বলে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কাকে সিলেক্ট করব, তার যদি নাম দিয়ে সিলেক্ট করি, তার নামটা এখানে দিব, নেম। তাহলে নেম নামে যে ইনপুট ট্যাগটা আছে সেটাকে সে সিলেক্ট করবে। আর যদি তার আইডি দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে হ্যাশ, আর যদি তার ক্লাস দিয়ে তাকে সিলেক্ট করতে চাই তাহলে ডট। তাহলে আমি তার আইডি দিয়েই তাকে সিলেক্ট করব, হ্যাশ নেম ডট ভ্যালু ইকুয়াল যদি ফাঁকা হয়। ছোট হয়ে আসলো না? অনেক ছোট হয়ে আসলো। এবার এই যে এইটাও এত বড় দরকার নাই, এত বড় কোনো দরকার নাই। এখানে আমি নেমকে দিব, তাহলে $, সিলেক্টর ইউজ করব, করে কি দিয়ে ইউজ করব, আইডি দিয়ে। তাহলে হ্যাশ নেম ডট ভ্যালু, এই যে ভ্যাল, এইটা তার ইকুয়াল দেওয়ার কিছু নাই। এইখানে আপনাকে অ্যাসাইন করতে হবে যে রিকোয়ার্ড jQ
কারণ এটা তো জাভাস্ক্রিপ্ট না, ও তাই তো বলি ব্যাপারখানা কি। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি বলছিলাম সিঙ্গেল কোটেশনটা বেশি ইউজ করবেন। তাহলে দেখেন কোডটা ছোট হয়ে গেছে না, অনেক অনেক ছোট হয়ে গেছে। এবার আমরা একটু রান করে দেখি যে স্টুডেন্ট 2 পেজটা কাজ করে কিনা। স্টুডেন্ট 2 পেজটা কাজ করে কিনা, কাজ করে নাই, তবে নেমটা আমাকে একটু দেখতে হবে। ও এটা যেহেতু ইনপুট না, তাই না, ইনেম ওটা তো স্প্যান।